ইলেকট্রনিক্সের লাস্ট লেকচারটাতে আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এবং ডোপিং সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা যদি পরপর যুক্ত করি তাহলে অ্যাকচুয়ালি কি রকম এফেক্ট দেখা যাবে। তো সাপোজ আমাদের লেফট সাইডটা হচ্ছে পি টাইপ এবং রাইট সাইডটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমি পি টাইপের কিছু অঞ্চলকে একটু আলাদা করে এখানে সেপারেট করে নিলাম এবং এন টাইপের কিছু অঞ্চলকে এভাবে আলাদা করে সেপারেট করে নিলাম। এটা কেন নিলাম একটু পরে আসতেছি। তো আমরা জানি যে পি টাইপটা আমাদের কি থাকে, ভ্যালেন্স ব্যান্ডে আমাদের এরকম হোল থাকে বা ইলেকট্রনের ঘাটতি থাকে। আর এন টাইপে আমাদের কি থাকে, কন্ডাকশন ব্যান্ডে এরকম ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। তো এখন আমরা একটু ডিসকাস করি যে এই দুই রিজিয়নকে আমি আলাদা করে কেন দেখালাম। এইটা যেহেতু পি টাইপের রিজিয়ন, তাহলে এখানে আমাদের কি থাকার কথা, এখানে আমাদের হোল থাকার কথা। এবং এইটা যেহেতু আমাদের এন টাইপের রিজিয়ন, তাহলে এখানে কি থাকার কথা, আমাদের ইলেকট্রন থাকার কথা। তো যখন এরা এভাবে পরস্পর যুক্ত থাকবে তখন অ্যাকচুয়ালি কি ঘটবে, এই ইলেকট্রনটা চাইবে যে আমি হোলের কাছে যে ওর হচ্ছে ইলেকট্রনের ঘাটতি পূরণ করি। তো যখন ইলেকট্রনটা এখান থেকে চলে আসবে তখন কিন্তু আবার এখানে একটা অটোমেটিক একটা কিন্তু হোল ক্রিয়েট হয়ে যাবে, কারণ হোল আসলে কি, হোল হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। সিমিলারলি এখান থেকে আমাদের ইলেকট্রন এখানে আসবে, এখানে একটা হোল ক্রিয়েট হবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, এখানে একটা হোল ক্রিয়েট হবে। তার মানে এই পি টাইপ এবং এন টাইপের মধ্যবর্তী আমার যে চার্জ ক্যারিয়ার, এদের অ্যাকচুয়ালি কি হলো, ইন্টারচেঞ্জ ঘটলো। তার মানে এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি কি ঘটতেছে, নেট একটা, এই পাশে একটা নেট পজিটিভ চার্জ ইন্ডিউস হচ্ছে যেহেতু হোলগুলো এই পাশে চলে আসতেছে, এবং এখানে একটা নেট নেগেটিভ চার্জ ইন্ডিউস হচ্ছে যেহেতু ইলেকট্রনগুলো এখানে চলে আসতেছে। তো যেহেতু পজিটিভ এবং নেগেটিভ চার্জ এখানে ইন্ডিউস হচ্ছে, তার মানে আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা কি ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। তো এই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কি করবে দেখো, এই যে নেগেটিভ চার্জ গুলো হলে চলে যাচ্ছে, তো এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কত গুণ ঘটবে, এই এন টাইপের সবগুলো ইলেকট্রন কি পি টাইপের সবগুলো হোলকে ফিল আপ করে ফেলবে? অ্যাকচুয়ালি তা ঘটবে না। তাহলে কি ঘটবে, যখন আমাদের চার্জ ক্যারিয়ারের আদান প্রদান হচ্ছে তখন কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে যাচ্ছে। তাহলে যত সংখ্যক আমার চার্জ ক্যারিয়ারের আদান প্রদান করতে থাকবে আমার ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে থাকবে। তো এই ইলেকট্রিক ফিল্ড আবার কি করবে দেখো, আমরা জানি যে এই পাশে যেহেতু এন টাইপে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রন অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে একটা ফোর্স ফিল করে। তো তাহলে এই ইলেকট্রনটা আমার হচ্ছে এই দিকে একটা ফোর্স ফিল করবে, এবং সিমিলারলি আমার হোল গুলো কি করবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স ফিল করে, তাহলে হোলটা হচ্ছে আমার এইদিকে হচ্ছে একটা ফোর্স ফিল করবে। তাহলে এই যে ইলেকট্রন গুলো হোল দ্বারা আকৃষ্ট হচ্ছিল, এইটা আসলে বাধাগ্রস্ত হবে। কেন বাধাগ্রস্ত হবে, কারণ ইলেকট্রন এবং হোল গুলো মিলে যে কম্বাইন হচ্ছিল, সেই কম্বাইন হওয়ার কারণে আমাদের একটা ইনডিউস ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, এবং এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটা আমাদের হোলকে এবং ইলেকট্রনকে অপোজিট দিকে হচ্ছে ফোর্স প্রয়োগ করে কাছাকাছি আসতে বাধা দিচ্ছে। তো তাহলে একটা পর্যায় পর্যন্ত আমাদের এরকম ইলেকট্রন এবং হোল কম্বাইন হবে এবং একটা নির্দিষ্ট রিজিয়ন তৈরি করবে, যে নির্দিষ্ট রিজিয়নের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে। এরপরে আসলে নতুন করে আর ইলেকট্রন হোলের সাথে কম্বাইন হতে পারবে না। তো এই যে রিজিয়নটা আমাদের তৈরি হবে ইলেকট্রন এবং হোল কম্বাইন হয়ে, এই রিজিয়নটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। আর ম্যাক্সিমাম সংখ্যক ইলেকট্রন এবং হোল কম্বাইন হয়ে আমাদের যেই চার্জটা সৃষ্টি করবে এখানে, এইটাকে আমরা বলবো ভিবি, ব্যারিয়ার পটেনশিয়াল। তো সিলিকনের ক্ষেত্রে এই ভিবিটা আমাদের হচ্ছে 0.7 ভোল্টের মতো হয়। তার মানে কি, এই 0.7 ভোল্ট ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের ইলেকট্রন এবং হোল গুলো কম্বাইন হয়ে ডিপ্লেশন রিজিয়নটা বাড়াতে থাকবে। এরপরে আর নতুন করে আমাদের হচ্ছে ইলেকট্রন এবং হোল এক জায়গায় হয়ে ডিপ্লেশন রিজিয়নের এরিয়াটা আর বাড়াতে পারবে না, কারণ তখন হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তারা নতুন করে ইলেকট্রনকে হোলের কাছে আসতে দেবে না। তো এটা তো আমরা দেখলাম যে পিএন জাংশন কিভাবে কাজ করে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আমরা এই ডায়োডের দুই প্রান্তে ভোল্টেজ প্রয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি কি ঘটবে। তো সাপোজ আমরা এই পাশে হচ্ছে ভোল্টেজের পজিটিভ সাইডটা দিলাম এবং এই পাশে হচ্ছে নেগেটিভ সাইডটা দিলাম। এই ভোল্টেজ সোর্সের মানটা কিরকম হবে এটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। আপাতত ধরে নেই এই ব্যাটারি পটেনশিয়ালটা হচ্ছে আমাদের ভি। তো আমি এই যে এই পাশে প্লাস দিলাম, এই পাশে মাইনাস দিলাম, তার মানে অ্যাকচুয়ালি কি ঘটবে, তার মানে কিন্তু এখান থেকে এই দিকে আমার একটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, যেটা আমি অ্যাপ্লাই করতেছি ভোল্টেজ বা ব্যাটারির থ্রুতে, সেটা হচ্ছে ইনডিউস হবে। তাহলে এখন কি ঘটবে দেখো, আমাদের এই যে ইনিশিয়াল যে ইনডিউসড ইটা ছিল, এটাকে আমি ই ইনডিউসড বলি। তো এই যে ই ইনডিউস ছিল, যেটা হচ্ছে আমার কি ডিপ্লেশন রিজিয়ন তৈরির কারণে আসছে, সেইটা আর এই যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, দুইটার ডিরেকশন কিন্তু অপোজিট দিকে। তার মানে দেখো, আমি যদি এই ইনডিউসড এর থেকে আমি যদি কম ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কি হবে, আমার এই দিকে নিট ভোল্টেজটা আমার থাকবে না, তখন কিন্তু আমার অপোজিট দিকে ডিপ্লিশন রিজিয়নের ভোল্টেজটাই আমার কিন্তু বেশি থাকবে বা ব্যারিয়ার পটেনশিয়ালটা আমার বেশি থাকবে। তো তাহলে আমাকে এমন একটা ভোল্টেজ চুজ করতে হবে যাতে করে ব্যারিয়ার পটেনশিয়ালের থেকে বেশি পটেনশিয়াল আমি ওইদিকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি ঘটবে, আমরা যদি এটাকে একটা গ্রাফের থ্রুতে দেখা ট্রাই করি, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমরা মনে করো ফরওয়ার্ড কারেন্ট আইএফ বলতেছি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমরা একটু পরে আসতেছি কি। তো এইদিকে হচ্ছে আইএফ প্লট করতেছি, আর এইদিকে যদি আমরা ভিএফ প্লট করি, যেটা হচ্ছে এই ভি। তো এই ভিটা যখন আমার 0.7, সাপোজ এটা হচ্ছে আমার 0.7 ভোল্ট বা ভিবি বা ব্যারিয়ার পটেনশিয়ালের সমান, তো আমি ভিবি এর থেকে কম ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার অ্যাকচুয়ালি
কারেন্ট ফ্লো করবে না। যদিও আমার লিকেজ কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটা আমরা খুবই নেগলিজেবল, আমরা ওটাকে এখানে কনসিডার করতেছি না। ভিবি এর পরে কি ঘটবে, ভিবি এর থেকে বেশি পটেনশিয়াল যখন আমি দেব, কি হবে, লেফট থেকে রাইটে আমার যে অ্যাপ্লাইড ভোল্টেজটা সেটা আমার কি হবে, ইনডিউসের থেকে বেশি থাকবে। তখন আমার কি হবে, নিট একটা আমরা কারেন্ট পাবো, মানে একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো, তার মানে কি একটা কারেন্ট ফ্লো করবে। এবং সেইটা প্লট করলে সেটা হচ্ছে এরকম এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ আমরা দেখতে পাবো যদি আমরা প্র্যাকটিক্যাল ডায়োড দেখি। তাহলে এই কারেন্টটা কিভাবে সৃষ্টি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমাদের এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে দেখো এইগুলো হোল গুলো আমাদের তখন কি করবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স ফিল করবে, তার মানে এইদিকে সে যাওয়ার ট্রাই করবে, সবগুলো হোল, যতগুলো হোল আছে এইদিকে যাওয়ার ট্রাই করবে। এবং ইলেকট্রন গুলো কি করবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে তারা ফোর্স ফিল করে, তার মানে তারা হচ্ছে এদিকে যাওয়ার ট্রাই করবে। তার মানে কি হবে, ইলেকট্রনের ফ্লো ঘটবে বা হোলের ফ্লো ঘটবে। তো হোলের ফ্লোর দিকে বা ইলেকট্রন ফ্লো এর অপোজিট দিকে আমরা কিন্তু একটা কি পাই, নেট কারেন্ট পাই, যে কারেন্টটাই হচ্ছে আমাদের আইএফ। এবং এই আইএফটা আমরা কিসের কারণে পাচ্ছি, আমরা যে যে অ্যাপ্লাইড ভি যেটা অ্যাপ্লাই করতেছি সেটার থেকে কি করতেছি, ব্যারিয়ার পটেনশিয়ালটা মাইনাস করে যে ভোল্টেজটা পাচ্ছি, সেই ভোল্টেজের কারণে কিন্তু আমরা কিন্তু নেট কারেন্টটা পাচ্ছি। এবং তার আগ পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি কারেন্ট পাই নাই যদি আমরা লিকেজ কারেন্টটাকে নেগলেক্ট করি। তাহলে আচ্ছা, এখন তাহলে আমরা একটু ডিসকাস করি যে আমরা আইএফ কেন বললাম, বা ফরওয়ার্ড কারেন্ট বা ফরওয়ার্ড ভোল্টেজ এগুলো কেন বলতেছিলাম। এর কারণ হচ্ছে রিভার্স বায়াস বা রিভার্স কারেন্ট নামে একটা টার্ম আছে। তো এই জিনিসটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। তো এখন আসলে আমরা যেটা করব, এর আগের বার ব্যাটারির প্লাস এবং মাইনাস কে যেদিকে যুক্ত করেছিলাম পি এবং এন জাংশনের সাথে, এবার তার উল্টাটা করব, মানে পি জাংশনের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন জাংশনের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করব। তো এখন আসলে তাহলে কি ঘটবে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এবার আমাদের যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড সেটা ডিরেকশন হবে এদিকে, যেহেতু আমরা এদিকে পজিটিভ দিছি। সো আমাদের ই অ্যাপ্লাইড হচ্ছে এদিকে, ই অ্যাপ্লাইড এবং ই ইনডিউস দুইটা ডিরেকশনে হচ্ছে আমাদের সেম দিকে হয়ে যাচ্ছে। তাহলে যেটা হবে, এই যে ইলেকট্রনগুলো এখন চাইবে কি, ব্যাটারির প্লাস প্রান্তের দিকে চলে আসবে, মানে এইদিকে তারা একটা ফোর্স ফিল করবে, এবং ব্যাটারির মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রন নিয়ে এই হোলগুলো তখন কি হতে থাকবে, কম্বাইন হতে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি কি করতেছে দেখো, তখন কিন্তু আমাদের এই যে ডিপ্রেশন রিজিয়নটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ যেই ইলেকট্রন গুলো চলে গেল, সেই ইলেকট্রন গুলো যাওয়ার কারণে এখানে হোল ক্রিয়েট হলো, এবং ব্যাটারি থেকে যে ইলেকট্রন গুলো এখানে নিয়ে আসলাম, সেখানে হোলগুলো যে কম্বাইন হয়ে গেল, এখানে তাহলে কি হলো, একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো। তার মানে এখানে এই দুই অঞ্চলে আমার কিন্তু ডিপ্লিশন রিজিয়নে যে ঘটনাটা ঘটছিল, এখানে সেম ঘটনাটা ঘটে, আমার ডিপ্লিশন রিজিয়নটা কিন্তু বেড়ে যাওয়া শুরু করলো। এবং ডিপ্লিশন রিজিয়ন বাড়লে আমার কি হবে, ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটা আমার তখন কি হতে থাকবে, বাড়তে থাকবে। তো এখন আমরা এই যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা বা এই যে ভোল্টেজটা যেটা আমরা অ্যাপ্লাই করবো, ভি অ্যাপ্লাইড, এইটা আসলে আমরা বাড়াতে বাড়াতে অনেক বেশি যদি বাড়াই ফেলি, তখন আসলে যেটা দেখা যাবে, ইনিশিয়ালি তো আমাদের কারেন্ট ফ্লো করবেই না, কারণ আমাদের ডিপ্লিশন রিজনটা বাড়তে থাকবে। ডিপ্লিশন রিজন বাড়লে তো কারেন্ট ফ্লো করার কোনো প্রশ্নই আসে না, যদিও আমাদের একটু লিকেজ কারেন্ট দেখা যাবে, খুবই সামান্য সেটা। তো এরকম ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে যে দেখা যাবে অনেক বেশি ভোল্টেজ যখন অ্যাপ্লাই করবো, তখন অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড এখানে ইনডিউস হবে। তখন আমাদের ডিপ্লিশন রিজিয়নের যেই অ্যাটম গুলা, এই অ্যাটম গুলার যেই বন্ড ইলেকট্রন গুলা, এই ইলেকট্রন গুলো তখন ভেঙে ফ্রি হওয়া শুরু করবে, এবং অনেক বেশি ইলেকট্রন এভাবে ফ্রি হয়ে গেলে তখন দেখা যাবে হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো করবে এবং অনেক বেশি হিট জেনারেট করবে। সেটাকে আমরা যদি এই গ্রাফে দেখার ট্রাই করি, সেটা এইরকম দেখা যাবে। যেহেতু আমরা ভিএফ বা ফরওয়ার্ড ভোল্টেজের অপোজিট দিকে অ্যাপ্লাই করছি ভোল্টেজটা, সে কারণে আমাদের গ্রাফটা কিন্তু নেগেটিভ পোর্শনে হয়েছে। এবং কারেন্টটাও যেহেতু অপোজিট ডিরেকশনে ফ্লো করবে, এই কারণে কি কারেন্টের ডিরেকশনও আমাদের অপোজিট হয়েছে এই গ্রাফের। তাহলে আমাদের রিভার্স কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, রিভার্স কারেন্টের ডিরেকশন কিন্তু এইদিকে আয়ার। এইটা কখন আমরা পাবো, যখন হচ্ছে আমাদের ব্রেকডাউন ঘটবে। ব্রেকডাউন কাকে বলে, রিভার্স বায়াসে যে ভোল্টেজে এসে আমাদের হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া শুরু করে, সেই ভোল্টেজকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ব্রেকডাউন। আবার অনেক সময় এটাকে জেনার ভোল্টেজও বলে। জেনার ভোল্টেজ কেন বলে, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আসছে হচ্ছে জেনার ডায়োড থেকে। জেনার ডায়োডটা কি, নর্মাল ডায়োড গুলোকে আমরা ফরওয়ার্ড বায়াসে ইউজ করলেও জেনার ডায়োডকে আমরা হচ্ছে রিভার্স বায়াসে ইউজ করি। এবং জেনার ডায়োডের যেটা কাজ সেটা হচ্ছে যে ভোল্টেজকে ফিক্স রাখা। তার মানে দেখো, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাতে হচ্ছে আমাদের ফিক্স রাখা হয়। কারেন্ট কিন্তু আমাদের দেখো অনেক হিউজ পরিমাণ বেড়ে যায়, কিন্তু ভোল্টেজটা কিন্তু ওখানেই ফিক্স থাকে। তো জেনার ডায়োডটা হচ্ছে এটাই। তো যদিও জেনার ডায়োড তোমাদের সিলেবাসে নেই, তারপরে একটু শর্টে বলে রাখলাম যে আমাদের যখন আমাদের ভোল্টেজ রেগুলেশনের প্রয়োজন হবে বা ভোল্টেজকে ফিক্স রাখার প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা জেনার ডায়োড ইউজ করি বা ডায়োডের রিভার্স রিজিয়নটাকে তখন ইউজ করি। আমাদের ব্যারিয়ার পটেনশিয়াল ডান পাশে কিন্তু অনেক ছোট, কারণ এটা 0.7 ভোল্টের মতো, কিন্তু ব্রেকডাউনের ভোল্টেজটা কিন্তু অনেক বড়। জেনার ডায়োডে বিভিন্ন রকমের ডোপিং এর কারণে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু এটা আসলে অনেক হিউজ হবে, এত কম হবে না, 0.7 এর মতো হবে না। তো এতক্ষণ কিন্তু আমরা ডায়োডের স্ট্রাকচারাল ফিগার নিয়ে ডিসকাস করছি। এখন আমরা যদি ডায়োডের সিম্বল নিয়ে একটু ডিসকাস করতে চাই, তো ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম, যেখানে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন। এরকম সিম্বল দ্বারা আসলে ডায়োডের ফরওয়ার্ড কারেন্টের ডিরেকশন বোঝায়। তার মানে আমরা দেখো, একটু আগে আমরা যে ফিগারটা আঁকছিলাম, ওখানে আমরা কি করছিলাম, পি এর সাথে ব্যাটারি প্লাস দিয়েছিলাম এবং এন এর সাথে ব্যাটারি মাইনাস দিয়েছিলাম, যার কারণে কি হয়েছিল, এইদিকে আমাদের ফরওয়ার্ড কারেন্ট পাইছিলাম। কারেন্টের ডিরেকশন যেহেতু এইদিকে, সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি ডায়োডের সিম্বলটা এরকম করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের, এটা একটু বড় রাখা হয়, এই মাথাটা একটু ছোট, এবং এই যে অ্যারোটা এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন বোঝায়, এই কারণে হচ্ছে সিম্বলটা এরকম। আর রিভার্সটা আমরা কিভাবে বুঝবো, আমরা জাস্ট সিম্পলি যদি এই পাশে মাইনাস দিই, এই পাশে যদি প্লাস দিই,
দেখো তাহলে কি ঘটবে, তাহলে কারেন্টের যাওয়া উচিত ছিল এদিকে, কিন্তু কারেন্ট এদিকে যেতে পারবে না, কারণ আমরা রিভার্স ডিরেকশন রাখছি। দেখো এদিকে প্লাস রাখছি, এদিকে মাইনাস রাখছি। তাহলে আমরা এই সিম্বল থেকে বুঝতে পারবো যেটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। এই কারণে ডায়োডের সিম্বলটা এরকম রাখা হয়। তো আজকে আমরা পিএন জাংশন এবং ডায়োডের সিম্বল, ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এগুলো সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা শিখবো ডায়োডকে কিভাবে মডেল করতে হয়, এবং বিভিন্ন ধরনের সার্কিটে যদি আমরা ডায়োড ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন গুলো কিভাবে করবো। তো এরপরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।